অন্তর্বর্তী সরকারের কারো নামে কোনো স্থাপনা হবে না, বলছেন ওয়াহিদ উদ্দিন। নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে জনগণ কাকে ক্ষমতা দেবে। সুনামগঞ্জ, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত 40। এবং সর্বশেষ জানাবো, অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিচ্ছেন, বলছেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কারো নামে কোনো স্থাপনা হবে না, বলছেন ওয়াহিদ উদ্দিন। জেলা প্রশাসকদের নিজ নিজ শহরে বিশেষ বিশেষ কিছু নিদর্শন রেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন তাদের নামে কোথাও কোনো কিছু হবে না। এমনকি সরকারে যারা আছেন তারা কোথাও ভিত্তিপ্রস্তর স্থাপন করতেও যাবেন না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ সবার দাবি দাওয়া মেটানো নয়, বরং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ, একটি সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে জেলা প্রশাসকরা আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আরেকটি বিষয় হচ্ছে, সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেটি আমাদের সরকারের প্রধান কাজ। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসকরা সরকারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে। তিনি বলেন, আরেকটা পরামর্শ দিয়েছি, যেহেতু তারা নিজ নিজ এলাকায় ছোট একটি শহরে থাকেন, সেই শহরগুলোতে আমরা ছোটবেলায় যা দেখেছি, তখনকার দিনে যারা জেলা প্রশাসক ছিলেন বা মহকুমার প্রশাসক ছিলেন তারা কিন্তু একটা কিছু সেই শহরের জন্য রেখে যেতেন। সেটা হোক একটি সুন্দর দিঘি, স্টেডিয়াম, স্কুল বা একটি সুন্দর পার্ক। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছি, আপনারা আপনাদের প্রতিটি শহরে যেখানে যে আছেন একটা কিছু আপনাদের নিদর্শন রেখে যাবেন, যেন অনেক পরেও সবাই বলতে পারে আপনি ওই শহরের প্রশাসক ছিলেন। এটি আমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে বললাম। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, আগে জেলা প্রশাসকের নামে অনেক কিছু হতো, আজকে সবকিছুই রাজনৈতিক ব্যক্তিদের নামে হয়, প্রশাসকদের নামে কিছু হয় না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের নামে কোথাও কোনো কিছু হবে না। আমরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যেতে চাই না। আমাদের একমাত্র কাজ হলো একটি সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে জনগণ কাকে ক্ষমতা দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আশা করি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগে অন্তর্বর্তী সরকার যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতা দেবে। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস। সেই জনগণ যদি 1971 এর মুক্তিযুদ্ধে বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, আমার আপত্তি নেই। কয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন, যাতে আপনারা ফুলের পাপড়িতে টাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরাবে তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। আপনাদের আমরা সম্মানের সঙ্গে এনেছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন। আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান, কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে যাবে, এজন্য সরকারকে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেন সারা জীবনের জন্য দরকার। আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না। এটা তো পক্ষপাতিত্বমূলক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের নিজের পক্ষে অবস্থান নিতে হবে। এমন একটা দিন আসুক চাই না, যা হওয়ার হয়েছে, এখন একটা নির্বাচন হোক। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এই যে রাজনীতিবিদদের মধ্যে সংস্কারের চিন্তাভাবনা, ইতিবাচক মনোভাব, এটা তো কম কথা নয়। আমরা যে ভুলগুলো করেছি, যার জন্য দেশের আজকের এই দুরবস্থা, সেটিকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার, সেটাই সংস্কার। তিনি আরো বলেন, আমরা তো 31 দফা দিয়েই রেখেছি, যে যে কমিশন বানিয়েছে তাদের 5 জনকে বসিয়ে দেন। সেখানে কি বাদ দিতে হবে, যোগ করতে হবে করেন, বা তাদের কোনো ভাবনা থাকলে দিতে পারেন। এক একটা কমিশন 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা লিখে পাঠাবে, আর সারাদিন এগুলো পড়বো, এটা হয় না। সুনামগঞ্জ, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত 40। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্ধে আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানায়, বিকেলে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু, কামরূপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমি ধান খাওয়া, তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যা রোববার সকালে সংঘর্ষে পরিণত হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, আহতের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট MAJ ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিচ্ছেন, বলছেন সার্জিস। বাঁচানোর জন্য দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন, আত্মীয় স্বজনদের সেফ এক্সিট দিয়েছেন। হাসিনা নিজে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য পালালেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি। নিজের দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি। তৃণমূলদের বিচারের মুখোমুখি রেখে তিনি পালিয়ে গেছেন। দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের তিনি টিস্যুর মতো ব্যবহার করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন এ থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা কার পেছনে রাজনীতি করেছেন বা করবেন। এখন নেতাকর্মীদের চেনার সুযোগ হয়েছে। শেখ হাসিনা বিদেশে এসি রুমে বসে মোদীকে নিয়ে ষড়যন্ত্র করছেন, দেশের বাইরে বসে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন, তারা তার কথা শুনে বিপদে পড়েছেন। সার্জিস আলম আরো বলেন, বাংলাদেশে চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট আছে। সোনারগাঁয়ে কিন্তু শিল্পনগরীর বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল তাই আছে। বিভিন্ন স্পট থেকে শুরু করে যত টাকার ভাগ বটরা হতো এখন তার চেয়ে কম হয় না, বরং আরো বেশি হয়। এগুলো বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে, অভ্যুত্থানের লড়াইয়ে 5 থেকে 6 জুনে আমরা 500 জনও রাজপথে ছিলাম না, কিন্তু 5ই আগস্ট 5 কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিলাম। এর জন্য সময় দিতে হবে, সাহসিকতার সঙ্গে রাজপথে থাকতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ আর ন্যায় হয় তাহলে লড়াই দীর্ঘ হওয়া সত্ত্বেও জয় সুনিশ্চিত। সার্জিস আলম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য বলেন, আমাদের কাছে খবর আসছে থানা, পুলিশ ও কোর্টের অনেক বিচারক টাকার বিনিময়ে ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের সুযোগ দিচ্ছেন। অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে নানা কিছুর বিনিময়ে শেল্টার দিচ্ছেন। দয়া করে এই কাজটি করবেন না, তাহলে আপনাদের পরিণতি একদিন শেখ হাসিনার মতো হবে। কারণ আমাদের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের কথা মাথায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমাদের কোনো দেশি বিদেশি শক্তি শেল্টারের প্রয়োজন হবে না। হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, তাই আমাদের কোনো শেল্টারের প্রয়োজন হয়নি। তিনি বলেন, আমাদের নতুন রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক। তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে রেখে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য আমাদের নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল, তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারেন। তিনি আরো বলেন, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সবাইকে একসঙ্গে রেখে বাংলাদেশে আবার নতুন একটি দল করতে চাচ্ছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। বিগত 16 বছর যে চর্চাগুলো ছিল আমরা এখন আবার সেই চর্চাগুলো নতুন করে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, যারা এসব চর্চাগুলো করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদেরই নেতৃত্ব দিতে হবে। সার্জিস বলেন, বাংলাদেশে অনেকে এখন রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে। বিগত 15 থেকে 16 বছরে কোনো নেতাকে কাছে পেয়েছেন? কোনো নেতা আত্মগোপন কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন? বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা আছে যাদের বিগত 16 বছর জনগণ খুঁজেও পায়নি। তারা এখন নতুন করে নতুন রূপে বাংলাদেশে এসেছে। তারাই এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছেন। কঠিন সময়ে যাদের পাশে পাওয়া যায়নি তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার দয়া দেখাবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।